আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি হিসেবে যিনি ছাত্র সংসদের নেতৃত্ব দিয়েছেন, ফরিদপুর জেলার সদরপুর উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন, ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব তরিকুল ইসলাম কবির মোল্লা আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বর কল করলে আমরা আজকে নিয়ে একদম তৃণমূলে তৈরি রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে ছাত্র অবস্থা থেকে যিনি রাজপথে আছেন তার কাছ থেকে আমরা ফরিদপুর এবং সদরপুরের কিছু রাজনৈতিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছে জনাব তরিকুল ইসলাম কবির মোল্লা। জি জনাব, দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি রাজপথে আছেন, বিশেষ করে ছাত্র সংসদের একটি নেতৃত্ব দিতে পেরেছিলেন। এটি অনেকের ভাগ্যে আসলে হয় না, যেটি আপনার হয়েছিল। ছাত্র অবস্থাতেই আপনার নেতৃত্বের গুণ কিন্তু ফুটে ওঠে। সেক্ষেত্রেই আপনি যুব নেতৃত্ব ছিলেন, এখন তো মূল দলের উপজেলা সংগঠনের আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি দর্শকদেরকে জানান যে কবে থেকে কি প্রেরণা ছিল, উৎসাহ বা উদ্দীপনা ছিল যার ভিত্তিতে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজপথে আসলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1987 সালে সদরপুর সরকারি কলেজে ভর্তি হই। জি। তখন থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদল করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমার ভালো লাগে। তার প্রতি আমার একটা শ্রদ্ধা ছোটকাল থেকে ছিল আর কি। এই জন্য ওই 87 সাল থেকে আমি ছাত্রদল রাজনীতি শুরু করি এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, 92-91 ক্ষমতায় আসে, স্বৈরাচারী এরশাদের পতন হয়, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে। জি, আপনি যেটি বলছিলেন যে 1987 সাল থেকে আপনি রাজপথে চলাচল করছেন, ওই সময় কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা ছাত্র হিসেবে রাজপথে যুক্ত ছিলেন। এই এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ অনেক ক্রেডিট নেয় কি যে তারা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু এরশাদের সাথে তাদের যে সম্পর্ক, এরশাদের ডাকে নির্বাচনে যাওয়া, এটি দ্বারা তাদের এই কথাটা কত বড় মিথ্যাচার হিসাবে প্রমাণিত হয় কিনা যে এরশাদের সাথে এত বছর তারা সংসার করেছে, তাদের বিরুদ্ধে নাকি তারা 90-তে আন্দোলন করেছে, এটি আসলে সঠিক কিনা? এটা আপনার 1986 সালে এই এরশাদ সরকারের সাথে একসাথে আওয়ামী লীগ নির্বাচন করে। হ্যাঁ, এদের সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে একটা সখ্যতা ছিল, ঠিক আছে, কিন্তু মূলত এরশাদ হটাও আন্দোলনের বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাহলে বিএনপিকে কিন্তু দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে কিনা? এরশাদের দোসর হিসাবে আওয়ামী লীগ তখন ছিল এবং আওয়ামী লীগ এবং এরশাদ দুই শক্তিকে একেবারে রাজপথে রুখে দিতেই জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরও কিছু সহযোগী সংগঠনের ভিত্তিতেই দুর্বার আন্দোলন ছিল কিনা? এখন হচ্ছে যে এরশাদের বিরুদ্ধে শেখ হাসিনাও শেষ মুহূর্তে হয়তো কিছু কথা বলেছে এবং আন্দোলনের শরিক হয়েছে, কিন্তু মূলত এরশাদের তারা দোষরী ছিল, তাদের সাথে তাদের সম্পর্ক ছিল। তাহলে 90 আন্দোলনের সবচেয়ে বড় ক্রেডিট বিএনপি এবং বিএনপি ছাত্রদলের বিশেষ ভূমিকা ছিল। ম্যাডাম খালেদা জিয়া রাজপথে নামলেন, নেমে আপোষের নেত্রী এবং দেশনেত্রী ওই 10টি বছরে তিনি অর্জন করেন এবং 91 সালে নিরঙ্কুশভাবে ভোটে বিজয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হন। আপনার দেখা ম্যাডাম খালেদা জিয়ার ওই সময় নেতৃত্বটাকে আসলে আপনি কিভাবে ওন করেন, লালন করেন, ধারণ করেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন নেত্রী। তিনি বলেছেন যে এই স্বৈরাচারী সরকারের অধীনে আমরা নির্বাচন যাব না। তিনি আপোষহীনভাবে আন্দোলন করেন। যাবই না, হ্যাঁ যাব না, এটা কি এক কথা, হ্যাঁ যাবই না। তখন সে অনড় অবস্থানে ছিল। এই বাংলাদেশের মানুষ তখন তাকে সে আপোষহীন নেত্রী হিসেবে ঘোষিত করে এবং সে এই স্বৈরাচারের বিরুদ্ধে যে অনড় অবস্থান নিয়েছিলেন এবং এরশাদ যে স্বৈরাচারভাবে দেশ চালিয়েছে এবং মানুষের অনেক অত্যাচার করেছে।
তাহলে এরশাদ যে স্বৈরাচার, এটার তকমাটো তো মোটামুটি ছাত্রদল, যুবদল এবং বিএনপির মাধ্যমে এসেছে কিনা? কারণ যে শেখ হাসিনা তার সাথে সম্পর্ক তৈরি করলো, সে তো তাকে স্বৈরাচার বলবে না। এখন আসলে ওটা পরবর্তীতে হয়তো বলেছে, স্পষ্টভাবে বলা মুশকিল যে তারা বিরোধী দলে ছিল, তারা বিরোধী দলে ছিল, নির্বাচন করতে বিরোধী দলে ছিল, আবার ওই সময় একসাথে আন্দোলনও করেছে, সব কিছু মিলে দিলে। কিন্তু জাতীয় পার্টির সাথে আমি ব্যক্তিগত বলতে পারি যে তাদের সাথে সম্পর্ক খারাপ ছিল না। মূলত টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করলে তারা এদেশে রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু অনেক চেষ্টা করার পরও আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে তারা বিএনপিকে কোনো ক্ষতি করতে পারেনি এবং 91 নির্বাচনে বিপুল ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে। যে 2006 সালের 27 অক্টোবর ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন। 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যম দিয়ে ব্যাপকভাবে নিপীড়ন করা হলো এবং বিএনপি নেতাকর্মীকে একেবারে একপেশে নির্যাতন নিপীড়ন চলল। কিছুদিন পরে আবার সেনা সরকার আসলো। এবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়েও বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া হলো, বাড়ি ছাড়া হলো এবং খালেদা জিয়াকে আটক করা হলো। নেত্রী মুক্তি আন্দোলনে আপনারা রাজপথে আসলে কিভাবে ছিলেন? রাজপথে আমরা ছিলাম, আমরা রাজপথে নেত্রী মুক্তির আন্দোলন করেছি এবং এই স্বৈরাচার একটা নীল নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে। আমরা এই দীর্ঘ 15-16 বছর আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে বিএনপির বিগত 3টি নির্বাচন এবং শেষের ডার্মি নির্বাচন, 4টি নির্বাচনই আসলে বিএনপির সাথে প্রচণ্ড খেলা করা হয়েছে কিনা বা বিএনপিকে সাথে তামাশা করা হয়েছে কিনা? কেননা যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্লিন চিপের জন্য তারা ম্যাডাম খালেদা জিয়ার কাছে দাবি করলো যে আমরা ভালোভাবে ক্লিন চিপ হিসেবে চলে যেতে চাই, আপনি বিচার টিচার করবেন না, তাহলে আপনার সন্তানের উপরে কোনো কিছু হবে না বা আপনাকে আমরা ক্ষমতায় বসিয়ে চলে যাব। ম্যাডাম খালেদা জিয়া যেহেতু এখানেও আপসীন নেতৃত্বের কারণে দেশের প্রয়োজনে নিজের সন্তানকে পর্যন্ত কোরবান করলেন, যেখানে তারেক রহমানকে ব্যাপকভাবে হত্যা করার উদ্দেশ্যে তাকে আহত করা হলো, তারেক রহমানের উপরে নিপীড়ন হলো এবং এই নিপীড়নের মাধ্যম দিয়ে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ক্ষমতা থেকে সেফ এক্সিটের জন্য ম্যাডাম খালেদা জিয়ার কাছে সুপারিশ করলো, সেটি তিনি গ্রহণ না করার কারণেই বিএনপিকে যে নির্বাচন থেকে বা ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নির্বাচনের যে নীল নকশা, যেটি আপনি বলছিলেন যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে, এইভাবে তো আরো বেশ কয়েকটি নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে এই পাতন ফাঁদে বিএনপির আসলে পা দিয়াটা চরমতম ভুল ছিল কিনা? এখন হয়েছে এই 2007 সালের পরে আর কি, 7 সালের পরে নির্বাচন হলো 8 সালেতে নির্বাচন হলো, ঠিক আছে, 29 ডিসেম্বর। হ্যাঁ, এটা একটা এই কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে। যদি ম্যাডাম খালেদা জিয়া প্রস্তাব মেনে নিতেন তাহলে হয়তো সেদিন হয়তো কারচুপিটা তারা করতো না। সে তো একবারই বলতে, সে তো আপসীন, সে কোনো ষড়যন্ত্র বা মিথ্যা বা ক্ষমতার লোভ তার নাই। জনগণ যদি ভোট দেয় সে ক্ষমতায় আসবে, এইটার উপরে সে বিশ্বাস করেই রাজনীতি করে সে। ম্যাডাম খালেদা জিয়া রাজপথ থেকে আরো 2টি উপাধি তিনি পান, দেশমাতা উপাধি পান এবং গণতন্ত্রের মাতা হন। দেশমাতা হন এই কারণে যে নিজের সন্তানকে কোরবান করে সে জেলে ছিল, জেলে থাকার পরও তাকে অনেক নির্যাতন করা হয়েছে জেলের মধ্যে। দেশের বাইরে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সে যেন দেশে না আসতে পারে, ঠিক আছে। কোনো কিছুই তারা প্রতিষ্ঠিত করতে পারেনি। এই যে 2024 সালের 5ই আগস্ট এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই পতনকে ত্বরান্বিত করার জন্য যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের সাথে জুম মিটিং করে, বিভিন্নভাবে দফায় দফায় ফোন করে, তৃণমূলের প্রত্যেকটা নেতাকর্মীকে উজ্জীবিত করে একটা বৃহৎ সংগঠন অর্থাৎ বৃহৎ জোটকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এই অনড় জোট বা অবিচ্ছিন্ন জোট, একেবারে দলের কোনো নেতাকর্মী এই দল ছেড়ে অন্য দলে না যাওয়ার মতো একটা যে ইথিক্স, একটা ভালোবাসা ধরে রাখার মতো করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন, তার এই নেতৃত্বের গুণ আসলে আপনাদেরকে কতটা রাজপথে স্মরণ রেখেছিল? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা, সে এখন নেতৃত্ব দিচ্ছেন। তার নির্দেশে এই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমাদের সাথে মিটিং হয়েছে, জুম মিটিং করেছে, দিক নির্দেশনা দিয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের
আমরা সদরপুর থানা বিএনপির পক্ষ থেকে সদরপুর থানা বিএনপি নেতৃবৃন্দরা আমরা চেষ্টা করেছি সর্বাত্মক আন্দোলন করার জন্য এই শেখ হাসিনা বাকশালী সরকারের বিরুদ্ধে। সদরপুর, চরভদ্রাসন এবং ভাঙা, এই ফরিদপুরের যে 4 নম্বর আসন, এই আসনে পাল্টাপাল্টি আওয়ামী লীগের বড় বড় নেতৃত্বের চাপে আপনারা বিএনপি নেতাকর্মী আসলে কিভাবে নিষ্পেষিত ছিলেন? এখানে তো আওয়ামী লীগের যেহেতু হেভিওয়েট নেতার এখানে পথ চলা, 2 জন হেভিওয়েট নেতার পদ ছিল। আসলে আমরা এখানে রাজপথে কোনো মিছিল করতে পারিনি। মিছিল করার সাথে সাথে আমি যেমন নিজেও 2022 সালে 30 নভেম্বর গ্রেপ্তার হয়েছিলাম। আমরা আন্দোলনে সদরপুরে এখানে কোনো আন্দোলনের যদি একটু আমরা আন্দোলন শুরু করি তখনই দেখা যাচ্ছে যে পুলিশ মানে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে ছত্রভঙ্গ করতো এবং লাঠিপেটা করতো। এখানে আমাকে মাঠে দাঁড়াতে খুব কষ্ট হইতো, ঠিক আছে। এখন সেক্ষেত্রে এই যে আপনারা ত্যাগ করেছেন, দুর্দিনে ছিলেন, দল ছেড়ে বিচ্ছিন্ন হননি, আপনি এখন সদস্য সচিব হিসাবে সদরপুর উপজেলা বিএনপি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সামনে কাউন্সিলের ক্ষেত্রে আপনি সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রয়েছেন। কি মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা আপনাকে ভোটাভোটের মাধ্যমে হোক, ভোটাভোটের মাধ্যমে তো আপনারা প্রত্যাশা করছেন, কি মনে করছেন আপনাকে নেতৃত্বে রাখবে কিনা? দেখুন, আমি সর্বাত্মক চেষ্টা করি বিএনপিকে শক্তিশালী করার জন্য। আমার সাধ্য সামর্থ্য যা আছে আমি সবসময় দলের জন্য কাজ করি। দলের সাধারণ মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে দেখছেন লোকজন আল্লাহর রহমতে আসে। আমি চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি যে তাদের সমাধান করার জন্য এবং মানুষের বিএনপি এবং সাধারণ মানুষের জনকল্যাণে আমি সবসময় কাজ করে যাই। ইনশাল্লাহ আগামীতেও যদি যে সম্মেলন হবে এই সম্মেলনে ইনশাল্লাহ হয়তো এই সদরপুর উপজেলা বিএনপি আমাকে আবার পুনরায় নির্বাচিত করবে, এটা আপনি মনে করছেন? মনে করছি ইনশাল্লাহ। দীর্ঘ সময় দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি, ভোট নামের তামাশা ছিল। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, এরপরে আবার স্থানীয় সরকার নির্বাচনগুলি রয়েছে। সদরপুরের 9টি ইউনিয়ন, এখন একটি পৌরসভা হওয়ার সকল ব্যবস্থা থাকলেও এখন পর্যন্ত পৌরসভা হয়নি। তো আপনারা কি মনে করছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে, এরপর স্থানীয় সরকার নির্বাচন হবে, পৌর নগরীযুক্ত সদরপুর আপনারা প্রত্যাশা করেন কিনা? এবং যে কোনো একটি স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা বা যদি পৌরসভা হয় তাহলে পৌর নির্বাচনে আপনি দলের কাছে আসলে কি প্রত্যাশা রাখবেন? তো সেক্ষেত্রে আগামী নির্বাচন আমরা ভোটের জন্য আন্দোলন করেছি। এই ভোট নিয়ে শেখ হাসিনা তামাশা করেছে। 3-4টা নির্বাচন, কোনোদিন মধ্যরাতে, কোনোটা ভোটারবিহীন নির্বাচন, কোনোটা প্রিজাইডিং অফিসারের রুমে ব্যালট বাক্সের ভরার মাধ্যমে, কোনো সময় বিএনপি হামলা মামলা দিয়ে মাঠ শূন্য করে নির্বাচন সম্পন্ন করেছে। কোনো একটা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয় না। ভোটের পার্সেন্টেজ ছিল কোনোটা দেখা 2%, 5%, 10% এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার সম্ভবত আমার তো ভালো জানেন যে আপনার দেশবাসী জানে যে কি নির্বাচন হয়েছে এদেশের নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই এই 15 বছরে, ঠিক আছে। আমার দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন নজিরবিহীন একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন যে বিএনপি যাতে ক্ষমতায় আসে আপনারা সবার কাছে বিএনপির জন্য ভোট চান। বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের বিএনপির মূল দাবি ছিল একটা সুষ্ঠু নির্বাচন। আমার ভোট আমি দেব, আমার ভোটে আমি এমপি নির্বাচন করব, ভোট দেশে নির্বিঘ্নে বাড়িতে ঘুমাবো। এবং এই জিয়া পরিবারের বিরুদ্ধে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা দেশমাতা খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে
দেশে যাতে না আসতে পারে তার এই চক্রান্ত শেখ হাসিনা অব্যাহত রেখেছে, কিন্তু শেষ মেয়াদে সফল হয় নাই। এদেশের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এখন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। আর একটা কথা বলেছেন যে যদি এখানে পৌরসভা হয়, এখানে সদরপুর একটা ভালো একটা এরিয়া, যে কোনো কারণেই হোক এখানে পৌরসভা হয় নাই, ঠিক আছে, আগামীতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে সদরপুর পৌরসভা হবে, ঠিক আছে। এবং স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হলে পৌরসভা বা উপজেলায় যে কোনো একটি পদে, জনপ্রতিনিধিত্বের পদে আপনি দলের কাছে কি প্রত্যাশা রাখবেন? দল আপনাকে মনোনয়ন? মানুষ সবসময় চায় যে মানুষের কাছে থাকতে, সেটার প্রথম শর্ত হলো এটা নির্বাচন। যদি আমি পৌরসভা হয়, হতে পারি পৌরসভার একজন প্রার্থী হতে পারি, ক্যান্ডিডেট, চেয়ারম্যান ক্যান্ডিডেট হতে পারি। আর না হলে উপজেলা যদি নির্বাচন হলে আমি উপজেলা নির্বাচন প্রার্থী হতে পারি। সেটা ভবিষ্যৎ বলে দিবে যে যেটা আগে হয় বা যেটা আমাদের মানুষ, সাধারণ মানুষ যেটা আমাকে চায়, আমি সেটাই। আপনাকে যদি কাউন্সিলররা, ডেলিগেটরা আপনাকে যদি ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন, ত্যাগী নেতাদের সমন্বয় আসলে প্রতিটি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি আসলে গঠন করার ব্যাপারে আপনি কি প্রত্যাশা রাখবেন? এমন দেখা যায় যে ত্যাগী নেতাদের জায়গায় হাইব্রিড ঢুকে পড়ে বা বিভিন্ন ব্যবসায়ীরা ঢুকে পড়ে, ত্যাগী নেতারা কিন্তু কষ্ট পেয়ে। আমি 1992-93 আবার একটু গোড়া যাই, সংসদে আমি নির্বাচিত হয়েছি। আপনারা জানতে পারবেন যে সদরপুর কলেজে প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং সুনামের সাথে এই বিপি মেয়াদকাল সম্পন্ন করেছি। তারপরে আমি হয়তো 14 সালের মধ্যে যুবদলের আহ্বায়ক হয়েছি। প্রত্যেকটা ইউনিয়নে আমি যুবদলের কমিটি করেছি এবং যুবদল শক্তিশালী করেছি। হ্যাঁ, সেই যুবদলের অনেক লোক আমি তখন আবার বিএনপিতে পদার্পণ করেছি। আবার আমার ভাইয়েরা বেশিরভাগ লোক আবার তারা আমার সাথে আজকে বিএনপি করতেছে, ঠিক আছে। তো আমার যে ভালোবাসা এই যুবদলের বা সাধারণ মানুষের মধ্যে যে ভালোবাসা আছে, হ্যাঁ, তারা আমাকে ভালোবাসে, এটি আমার মূল কথা। আপনাদের ফরিদপুর জেলা বিএনপির কিছু নেতৃত্ব রয়েছেন, বরিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে জেলা বিএনপির কোন নেতৃত্বগুলি আপনাকে অনুপ্রাণিত করে? তাদের নেতৃত্বে আসলে আপনি কতটা উদ্ভাসিত এবং তাদের নেতৃত্ব থেকে আপনার আসলে কি শিক্ষা গ্রহণ করেন? ফরিদপুর জেলা বিএনপির আসলে যারা আছে সবাই দুঃসুদক্ষ। উল্লেখযোগ্য কিছু নাম যদি আপনার দর্শকদেরকে জানাতেন। এখানে যারা আছেন নেতৃত্বে, জেলা বিএনপি নেতৃত্বে, তারা সবাই দক্ষ, ঠিক আছে। তারা এই বিএনপিকে শক্তিশালী করার জন্য আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, ঠিক আছে। বিভিন্ন প্রোগ্রাম আমরা তাদের সাথে, এই যে সরকার বিরোধী আন্দোলনের সময় আমরা প্রতিটি প্রোগ্রামে আমরা, যেটা আপনার জেলা পর্যায়ে হইতো, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতাম, ঠিক আছে। তাদের নেতৃত্ব, আমরা ভালো নেতৃত্বই জেলা পর্যায়ে আছে ইনশাল্লাহ। আওয়ামী লীগ দীর্ঘ সময় তাদের নিপীড়নের রাজনীতি করে বাক স্বাধীনতা হরণ করে তারা মাঠ থেকে চলে গেছে। আওয়ামী লীগের এই পতন বা আওয়ামী লীগের একটি ছাত্র সংগঠন নিষিদ্ধ হয়েছে, এ থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল আসলে কি শিক্ষা গ্রহণ করছে? এটা শিক্ষা করবে এটাই যে আমরা এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগ এরা যে অপকর্ম করেছে, হ্যাঁ, এই অপকর্মের জন্য এটা আপনার রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়েছে, ঠিক আছে। আমরা ছাত্র দলের, আমরা সদরপুর, আমরা তো অনেক বড় নেতা না, আমরা সদরপুরে আছি, এখানে আপনারা তো অভিভাবক। হ্যাঁ, অভিভাবক, ছাত্রদের অভিভাবক, ছাত্র দলের অভিভাবক। অনেক বড় না, আমাদের সদরপুর, আমরা থানা, তো আমরা একটা থানার নেতৃত্ব দিই, আমরা জেলার না, থানার। আমাদের এখানে যুব দল আছে, ছাত্র দল আছে, কৃষক দল আছে, শ্রমিক দল আছে, সবাইকে আমরা বলে দিয়েছি যে কোনো অন্যায় করা যাবে না, কোনো হাট ঘাট দখল করা যাবে না, যে করবে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। হ্যাঁ, যদি আমরা কোনো জায়গায় কোনো সংবাদ পাই যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাই, প্রমাণিত হলে আমরা এর সাংগঠনিক ব্যবস্থা যা করণীয় তাই করবো ইনশাল্লাহ।
আজ থেকে 1 বছরের বেশি আগে ফরিদপুরে একটি সম্মেলন হয়েছিল, যে সম্মেলনে পদ্মাপাড়ের এই জেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। সেক্ষেত্রে ফরিদপুর যে জাতীয়তাবাদী দলের একটি ঘাঁটি, সেটি কিন্তু দেশবাসী জানান দিতে পেরেছে বা দেশবাসী জানতে পেরেছে। আওয়ামী লীগের বুকে কিন্তু কাঁপন ধরেছে। সেক্ষেত্রে এই ফরিদপুর যে জাতীয়তাবাদী আদর্শের ঘাঁটি, এই ঘাঁটির জনগণ হাঁটি হাঁটি পা পা করে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য রাজপথে আসলে কিভাবে যাবে। তারেক রহমান যেদিন বিদেশ থেকে এদেশের মাটিতে আসবেন, ফরিদপুরবাসী আসলে তার আগমন ধ্বনিতে আসলে কতটা ধ্বনিত হবে। ফরিদপুরবাসী তারেক রহমানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে কখন আসবে আমরা তাকে বরণ করে নেব। আমরা সে যখন আসবে, আমার মনে হয় ঢাকার শহরে জনগণের তিল ধারণের ক্ষমতা থাকবে না, এই পর্যায়ের লোক হবে। মানে এতটা ভালোবাসা তার জন্য থাকবে, তার জন্য ঘাম ছোটাতে ইচ্ছে করবে, তাকে এক নজর দেখার জন্য মানে একটা বড় ধরনের রেভলিউশন হবে বলে আপনি মনে করছেন? জি, অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। আপনাদের ছাত্র সংগঠনের, যুব সংগঠনের, মূল দলের অনেকে জীবন দিয়েছেন এই আন্দোলনে। সবার বিধেয়তের প্রতি শান্তি কামনা করে, ম্যাডাম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, তারেক রহমানের সুস্থতা কামনা করে সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দলের 143 জন ছাত্র জীবন দিয়েছে, শহীদ হয়েছেন। জি, তাছাড়া অসংখ্য লোক বিএনপির, অসংখ্য ছাত্র জনতা, কথাটা ছাত্র জনতা, জি, দুই দিন ঐক্যবদ্ধভাবে আন্দোলন হয়েছে। ছাত্ররাও করেছেন, জনতাও করেছেন। এই আন্দোলনের ফসল হিসেবে আমরা শেখ হাসিনাকে পতন করতে পেরেছি। এবং আমরা একটা স্বাধীন দেশ হিসেবে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি। আমরা একটা স্বৈরাচারের হাত থেকে এই দেশকে মুক্ত করতে পেরেছি। এটা মহা অবমুক্তি আর কি। হ্যাঁ, মহা অবমুক্তি করতে পেরেছি। এখন মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, দুর্নীতিমুক্ত একটা দেশ গঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে এই দেশ পরিচালিত হবে। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ নিয়ে, যিনি ছাত্র সংগঠনের মাধ্যম দিয়ে, যুব সংগঠনের নেতৃত্বের মাধ্যম দিয়ে সদরপুর উপজেলা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। তার সাথে যে আলোচনাগুলি আমরা করলাম, তিনি যে কথাগুলি বললেন, সেই কথাগুলি দ্বারা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আজ থেকে 18 বছর আগে যে শিশুটি জন্ম নিয়েছিল, সে কিন্তু তার শৈশব থেকে, কৈশোর থেকে এবং যুবা অবস্থায় ভালো নির্বাচনটি দেখেনি। সেক্ষেত্রে মুখিয়ে আছে তার জীবনের প্রথম ভোটটি সে তার প্রিয় প্রার্থীকে দিবে এবং ভোট দিয়ে সে শান্তিমতো ঘুমাবে এবং উৎসবমুখরতার মধ্য দিয়ে ভোটের দিনটিতে আমেজ নিয়ে ঘুরবে। এমন একটি বাংলাদেশ কিন্তু তরুণরা দেখতে চায়, যার কারণে পাবজি খেলা ইয়াং ছেলেরা, ফ্রি ফায়ারে আসক্ত ছেলেরা সেগুলি ফেলে রেখে তার প্রিয় বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাক স্বাধীনতার একটি বাংলাদেশকে মুক্ত করার জন্য রাজপথে জীবন দিয়েছে। এটি সারা বিশ্বকে অবাক করেছে। তাই আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা যেভাবে জীবন দিয়ে মুক্ত স্বাধীন একটি রাষ্ট্র দিয়ে গেল, সেই রাষ্ট্রের বিনির্মাণের ক্ষেত্রে যারা রাজনীতি করেন তাদের কাছে যে দায়িত্বটি আসবে, তারা যেন খেই না হারিয়ে, তারা যেন তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য ন্যায়নিষ্ঠ রাজনীতি উপহার দেন। সেটি কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে ছাত্ররা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছেন। তাই আগামী দিনের যারা রাজনীতি করবেন, বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, জাতীয়তাবাদী দলের প্রতি দেশের মানুষের প্রত্যাশা বেশি। এরকম তৃণমূলের অনেক নেতার কাছে ছাত্রদের প্রত্যাশা বেশি। সেই প্রত্যাশা পূরণে এই সমস্ত নেতারা নীতির রাজনীতি উপহার দেবেন বলে তৃণমূল মনে করছে। দর্শক, পরবর্তী বিষয়ে নতুন করে আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয় যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।